নেতাজিকে ফিরিয়ে আনা হোক সমগ্র করাচাবুক সংকলন অবলম্বনে এই করাচাবুকটি পাঠ করছি। প্রশ্নকারী বলছেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তো সকলকে বিবেক অনুযায়ী কাজ করার নির্দেশ দিয়েছিলেন। এখন তিনি নিজে কি করবেন? রাজনীতির কোন পথ বেছে নিলে দেশের প্রকৃত মঙ্গল হবে? উত্তরে ঠাকুর বলছে, বিবেকের পালা শেষ। মনে হয় ওটা নির্বাচন পর্যন্তই ছিল। এখন হবে অন্য খেলা, জাল ফেলার খেলা। একজন ইংরেজ যত ভালো বাংলায় শিখুক, তুমি বলার বেলায় ঠুমি বলে। শ্রীমতী গান্ধীর বেলায় সেটুকু ভীতি যে না আছে তা নয়। বাপ ঠাকুরদার আমল থেকেই তো তারা মনে প্রাণে কংগ্রেস। বিবেকের তাড়নায় সমাজতন্ত্রবাদের দিকে ঝুঁকলেও রক্তের টানে বাপ ঠাকুরদার প্রভাব চট করে কাটিয়ে ওঠা শক্ত। প্রেমের টানে বাংলা শিখেও বিদেশির বাংলা কথা বলার মধ্যে ইংরেজি টোনের প্রভাবের মতো ওটা একটু আধটু উকিঝুঁকি দেবেই। তাই ভাবছি, কড়াই থেকে উনুনে পড়লাম নাকি? মহৎ চিন্তায় তিনি কাজে নেমেছেন ঠিকই, কিন্তু এতদিনকার প্রভাবগুলো যদি অক্টোপাসের মতো চেপে ধরে, সেগুলি থেকে যদি নিজেকে মুক্ত করতে না পারেন, তবেই ভাবনার কথা। তা যদি হয়, তবে একই জায়গায় লাফানো ছাড়া আর কি বা হবে? তবে তার দু একটি কাজের ভেতর দিয়ে তার মনের দৃঢ়তা ও দেশের প্রতি হিতাকাঙ্ক্ষা যেভাবে প্রকাশিত হয়েছে, তাতে মনে হয় মেঘের জাল যখন তিনি কাটিয়ে উঠতে পেরেছেন, তখন রাহুর গ্রাস থেকেও নিজেকে মুক্ত করতে পারবেন। তা যদি পারেন, তবে ব্যক্তিগতভাবে তার নিজেরও মঙ্গল, সমষ্টিগতভাবে দেশেরও মঙ্গল। আজ শ্রীমতী গান্ধীর উপর দেশবাসীর আস্থা বেড়েছে, তার সম্বন্ধে জনসাধারণের ধারণা অনেক উঁচু হয়েছে। মুহূর্তের দুর্বলতায় এটাকে যেন তিনি নষ্ট না করে দেন। চারিত্রিক দৃঢ়তাকে বজায় রেখে রাজনীতির গলদগুলিকে দূর করে যদি তিনি দেশকে নতুনভাবে ঢালাই করে সাজাতে পারেন, তবেই তার মর্যাদা রক্ষা পাবে। দেশবাসীর মনের উঁচু পর্দায় তার আসন সুপ্রতিষ্ঠিত হবে, চিরস্থায়ী হবে। আজ শ্রীমতী গান্ধীকে অনেকেই প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। দেশের টান থেকে দলের টানটাই যাতে তার কাছে বড় হয়ে ওঠে, সেদিক থেকে তাকে প্রভাবিত করার চেষ্টা চলতে পারে। কিন্তু শ্রীমতী গান্ধী যেন ভুলে না যান, তিনি দেশের প্রধানমন্ত্রী। শ্রীমতী গান্ধীর কাছে দল বড় হলেও প্রধানমন্ত্রীর কাছে দেশ বড়। দলের স্বার্থের চেয়ে দেশের স্বার্থ দেখাই তার কর্তব্য। রাজনীতির দুর্নীতি থেকে দেশকে উদ্ধার করে নতুনভাবে দেশকে গড়ে তোলার কাজে যারা বিঘ্ন ঘটাবে বা অন্তরায় হয়ে দাঁড়াবে, তাদের যেন দেশদ্রোহী বলে গণ্য করা হয়। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যেন প্রধানমন্ত্রী দ্বিধা না করেন। তিনি তাতে জনগণের স্বীকৃতিই পাবেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বকে অপদমিত করে শ্রীমতী গান্ধী যদি আবার সেই ফেলে দেওয়া পুরানো ছেঁড়া জাল নিয়ে মাছ ধরতে বেরোন, তবেই মুশকিল। মাছ ধরা তো হবেই না, দেশের কোনো সমস্যারও সমাধান হবে না, বরং নতুন করে আরও জটিল সমস্যার সৃষ্টি করা হবে। মাছ এবার চোখ ফুটেছে, তারাও সচেতন হয়ে উঠেছে। হঠাৎ দু একটা চমক লাগা কাজের জাল ফেলে হয়তো তাদের ঘেরাও করা যায়, কিন্তু সেটা সাময়িক। চমকানির ঘোরটা কাটলেই যখন তারা দেখবে জালটা ছেঁড়া, তখন তার ফাঁক দিয়ে সব পালাবে। ছেঁড়া জালে মাছ ধরাই যায় না, মাছ ধরা তো আরও শক্ত। যদিও শ্রীমতী গান্ধী জালটিকে নতুন করে বুনট করার চেষ্টা করছেন, কিন্তু জালের ফাঁকে এতদিনকার আবর্জনাগুলো তো রয়েই গেছে। সেগুলোকে পরিষ্কার না করলে হিতে বিপরীতই হবে।
যেগুলো পালিয়েছে সেগুলিকে তো ধরা যাবেই না, যেগুলো আছে আবর্জনার চাপে সেগুলোও মরবে কিংবা পালাবে। যদি সত্যিকারের কাজ করতেই হয় তবে ফেলে দেওয়া ছিন্ন জাল নিয়ে সফরে বেরোলে চলবে না। হয় নতুন করে এক সুতোয় জাল বুনতে হবে, না হয় পুরনো জাল থেকে অনেক ধৈর্য ধরে অবাঞ্ছিত আবর্জনাগুলো একটি একটি করে বেছে সরিয়ে ফেলে তারপর একভাবে, এক সূত্রে, এক রীতিতে, এক নীতিতে সে জালকে বাঁধতে হবে। সে বাঁধনের রীতিতে যেন ফাঁক না থাকে, সে বাঁধনের নীতিতে যেন ফাঁক না থাকে। মাছ ধরতে হলে এখন প্রধানমন্ত্রীর সেটাই করা উচিত বলে আমি মনে করি। দেশের প্রকৃত মঙ্গল করতে হলে এটাই এখন একমাত্র পথ। রাজনীতির ডামাডোলে আজ সবাই যেন পথভ্রষ্ট হয়ে পড়েছে বলে মনে হয়। প্রচলিত সব রাজনৈতিক মতবাদগুলো আজ কিছু না কিছু ত্রুটিতে পূর্ণ। কংগ্রেসের ওপর যে আমার জাতক্রোধ আছে তা নয়, তারা আজ তাদের মূল আদর্শ থেকে ভ্রষ্ট, তাই তাদের উপর আমি বীতশ্রদ্ধ। শ্রীমতী গান্ধী চাইছেন কংগ্রেসকে নতুনভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে, খুবই ভালো কথা, কিন্তু কতগুলি অবাঞ্ছিত ব্যক্তিকে এর ভেতর থেকে সরাতে না পারলে এ কাজ সম্ভব নয়। এদের প্রভাবও কাটিয়ে ওঠা শক্ত। সেক্ষেত্রে তিনি যদি সত্যিকারের দেশের হিত চান এবং কংগ্রেসের হত গৌরব ফিরে পেতে চান, তবে শুধু ঢালাই করলেই চলবে না, তার আগে বেদের সাম্যবাদকে ভিত্তিপ্রস্তর রূপে স্থাপন করে তার উপরে তুলতে হবে নতুন ইমারত। কংগ্রেসের মাধ্যমে তিনি যদি ভারতবর্ষের সেই বেদের বাণীকে প্রচার করেন তবে নিশ্চয়ই কংগ্রেস অশুদ্ধ হয়ে যাবে না, বরং তাতে এতদিন কংগ্রেসের একটি আদর্শ পাওয়া যাবে এবং কংগ্রেসকে পুনঃপ্রতিষ্ঠিত করা সম্ভব হবে। বেদের আমলে দেশ যেমন ছিল সেইভাবে দেশকে সাজালে তার স্বাদের কংগ্রেস আর কারুর কাছেই বিস্বাদ লাগবে না। বেদের যে সমাজতন্ত্রবাদ সেটাকে হাতে নিয়ে কংগ্রেসকে নবরূপে রূপায়িত করতে পারলে তবেই কংগ্রেস টিকে থাকতে পারবে। তা না হলে টেকা দায়, কংগ্রেসই হোক কমিউনিস্টই হোক আর যে দলই হোক, বেদের সমদৃষ্টিতে একভাবে না একভাবে সকলকে আসতেই হবে। বেদভিত্তিক সাম্যবাদের স্রোতে সব খণ্ড দল ভেসে গিয়ে এক হয়ে যাবে। এক হলেই ব্যবধান ঘুচবে। ব্যবধান ঘুচলেই সকল সমস্যা আপনি মিটে যাবে, গণিতের ফল মিলে যাওয়ার মতো। সুতরাং দেশের মঙ্গল ও শ্রীবৃদ্ধি যদি চাও তবে বাদাবাদীর বিবাদে না থেকে বেদবাদের বেদিতে থাকাই ভালো। সেটাই আমি শুভ বলে মনে করি। প্রশ্নকারী বলছেন, রাষ্ট্রপতি নির্বাচন ব্যাপারে আপনি যা বলেছিলেন তা তো সফল হলো, এবার আপনি শ্রীগিরির কাছে কি আশা করেন? উত্তরে ঠাকুর বলছেন, সমস্যায় ভরা দেশ, তার যাতে সমাধান হয়, রাষ্ট্রপতি যদি সেদিকে দৃষ্টিপাত করে চলেন তবেই যথেষ্ট। দেশ এতকাল পরাধীন থাকাতে জাতির মজ্জায় মজ্জায় পরাধীনতার বিষ ঢুকে আছে। ছেড়ে দেওয়াতেও খাঁচার পাখি উড়তে পারছে না, কারণ ডানা গেছে ভারী হয়ে। আজ আমরা স্বাধীন হয়েছি সত্যি, মুখে বলি ঠিকই, কিন্তু উড়তে আর পারছি না। এর জন্য দায়ী আমরা এবং আমাদের পূর্বপুরুষেরা। যা অতি সহজেই সমাধান হতো, রাজনীতির আবর্তে পড়ে তা ঘোলাটেই হয়েছে। কংগ্রেস আজকের নয়, বাপ জ্যাঠারা কংগ্রেস কংগ্রেস করে দেহ রেখে চলে গেছেন। তাদের একটি মাত্র মূল মন্ত্র ছিল, ইংরেজ তাড়াতে হবে। আমাদের আমলেও সেই এক কথা। আজ থেকে 30 বছর আগে পর্যন্ত ব্রিটিশ হটাবার মতো হিম্মত কারও হয়নি। এর জন্য কত ভালো ভালো কর্মী ও নেতা, কত বীর সন্তান দেশের জন্য প্রাণ উৎসর্গ করেছেন। তারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন, আত্মোৎসর্গ করেছেন। তাদের তুলনা হয় না, সত্যি তারা স্মরণীয়।
কিন্তু কোথায় যেন একটা ত্রুটি ছিল। আজ থেকে 50 বছর আগে কেন তারা ব্রিটিশকে তাড়াতে সক্ষম হননি? তখন ভারতবর্ষের 40 কোটি লোক কয়েক হাজার ইংরেজকে তাড়াতে পারেনি। মহাত্মাজি তো আইন অমান্য ও অসহযোগ আন্দোলনে চরকা কাটা ও রাস্তাঘাটে শুয়ে রাখা কম করেননি। ওরা ঠিকই কুকুরটি সাথে করে আমাদের বুকের উপর দিয়ে চলে গেছে। যেটা এক মুহূর্তে হতো, এই নানা রকম নেতাদের মাঝে নেতাদের নানা ঝকমারি ও অজ্ঞতার ফলে দীর্ঘদিন কেটে যাওয়ার পরও তার সুরাহা হয়নি। তখন যাদের নিয়ে এত হইচই করেছি, তারা সত্যিকারের দেশ মুক্ত করার জন্য না দল ভারী করার জন্য কাজ করেছেন সে বিষয়ে সন্দেহের অবকাশ আছে। সে সময়ে সত্যিকারের দেশপ্রেমিক ও নেতা যে ছিল না এ কথাও তো ঠিক নয়। ছিল অনেক, কিন্তু কেন তখন সফল করতে পারেনি? নিশ্চয়ই কোথাও এমন একটা ত্রুটি ছিল যার জন্য তারা এত করা সত্ত্বেও সফল করতে পারেনি। বাপ ঠাকুরদার আমল থেকে শুরু করে অন্তর দিয়ে মনে প্রাণে যে জীবনপাত করা হয়েছিল, তখনকার সময়ের সেই সকল কর্মীরা অতি সহজ সরল মনেই তা করেছিলেন। নেতাদের অজ্ঞতার জন্যই হোক আর সঠিক পথের সন্ধান না জানার জন্যই হোক, তারা ঠিক গুছিয়ে উঠতে পারেননি। নেতাজিকেও এর মধ্যে পড়ে কিছুদিন হাবুডুবু খেতে হয়েছিল। এত হইচই করা হলো, কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করা হলো, করার মধ্যে তারা শুধু আমাদের বাড়ির সামনের বা পিছনের রাস্তাগুলোর মধ্য দিয়ে যাবার ক্ষমতা অর্জন করলেন। তাতেই আমরা উল্লসিত। এই হলো আমাদের দেশের এক জাতীয় বীর। এই রকম বীর আমাদের মধ্যে পাওয়া গেছে বেশি। এগুলো কি বলার জিনিস? এগুলো বলতেও লজ্জা করে। আমাদের দেশে আমাদের বাড়ির সামনে দিয়ে ইংরেজরা যায়, সেই রাস্তা দিয়ে যাবার অনুমতি পেলাম। সেটাই যেন ভারত স্বাধীন হওয়ার চেয়ে বেশি পেলাম। তখন মাত্র উঠন্ত বয়স। নেতাজি দেখলেন এ সমস্ত ব্যাপারে জড়িয়ে থাকলে তো কোনো দিন দেশ স্বাধীন হবে না। যেখানে অল্প সংখ্যক ইংরেজকে 40 কোটি লোক হাত দিয়ে বাতাস দিলে উড়ে যেত, সেখানে তারাই সেই 40 কোটি লোককে ডুগডুগি বাজিয়ে এতদিন নাচিয়েছে। এর সমাধান হলো হিটলারের বোমা আর নেতাজির হুমকিতে। এতদিনের ভ্রান্তির হলো সংশোধন। বাপের বেটা নেতাজি নিজের চেষ্টায় বিদেশে গিয়ে যা করেছেন তা অতুলনীয়। যারা আজ শাসনের বড় বড় পদ অধিকার করে আছেন, তাদের কাছে স্বপ্নেও তা সম্ভব ছিল না, যদি না নেতাজি ও হিটলার সেটা সুগম করে দিতেন। আমাদের যদি আত্মমর্যাদা থাকে, তবে নেতাজির পাশে হিটলারের মূর্তিও রাখা উচিত ছিল। হিটলার কে ছিলেন, কি তার নীতি ছিল, তিনি কি করেছেন, সে বিষয়ে আমার কিছু বলার নেই। একদল লোক বলেন হিটলার ফ্যাসিবাদী ছিলেন, সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমি দেখব ভারতের স্বাধীনতায় কে কতটা সাহায্য করেছিল। বাপ মৃত্যুশয্যায়, যে এসে ভালো করবে, সে যেই হোক বা যাই হোক, তা আমার দেখবার দরকার নেই। সেই কাজের জন্য তার গুণগান করতেই হবে, তা না হলে নীতিভ্রষ্ট হতে হবে। শত্রু বা দুষ্কৃতিকারী সে যদি আশ্রয় নেয়, তার উপর অস্ত্র প্রয়োগ করা সমীচীন নয়। তার দৃষ্টান্ত এখনো যায়নি। শহীদ সুরাবর্দী কিছুতেই বাঁচতে পারতেন না যদি মহাত্মার আশ্রয় না নিতেন। রাজনীতির প্রয়োজনে স্ট্যালিনও তো হিটলারের সঙ্গে অনাক্রমণ চুক্তি করে বন্ধুত্ব করেছিলেন। আবার বন্ধু বিচ্ছেদ হলো চুক্তি ভঙ্গ করাতে। এই হলো রাজনীতির খেলা। যে জওহরলাল নেহরু নেতাজিকে কুইসলিং বলে গুলি করে মারবেন বলেছিলেন,
তিনি আবার আজাদ হিন্দ ফৌজের বিচারের সময় জীবনে প্রথম ও শেষবারের মতো ব্যারিস্টারের সামলা পরে কোর্টে হাজির হয়েছিলেন। রাজনীতি কি না করে নেতাজি দেশের জন্য দেশ ছেড়ে চলে গেছেন। নেতাজির তথাকথিত বিমান দুর্ঘটনাতে তথাকথিত মৃত্যুর কথা বলা হয়েছে, কিন্তু প্রমাণ পাওয়া গেছে একদিক থেকে নয়, বহুদিক থেকে, যে সেদিন কোনো বিমান দুর্ঘটনাই হয়নি। মৃত্যুর তো কোনো প্রশ্নই আসে না। এই সেদিন যিনি চিরকাল নেতাজির বিপক্ষে ছিলেন, সেই পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জাপান থেকে ফিরে এসে বলতে বাধ্য হয়েছিলেন যে জাপানে রক্ষিত ভস্ম নেতাজির ভস্ম নয়, বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি। তারপর অবশ্য কোনো অজ্ঞাত কারণে তিনি চুপ করে গেলেন, জানি না। আরও অনেকে এর তথ্য প্রমাণ দিয়েছেন। তারপর আশেপাশে চারিদিক থেকে রব উঠল, নেতাজি এসেছেন। কোথায় এসেছেন, কিভাবে আছেন তা কেউ বলতে পারছে না। কেউ কেউ এর প্রমাণও পেয়েছেন বলে দাবি করছেন। 1939 সালে ঢাকাতে যখন নেতাজি গেলেন, সদরঘাট অকল্যান্ড পার্কে যখন মিটিং করেছিলেন, তখন তার সঙ্গে আলাপ হয়েছিল। তিনি বলেছিলেন, দেখলাম আপনার ছেলেমেয়েরা অনেকে স্বেচ্ছাসেবকের কাজ করছে, আপনি একটা বাহিনী তৈরি করুন। তার ফলেই আজকের সন্তান দল। নেতাজিকে আমি কোনো রাজনীতির গণ্ডির মধ্যে সীমাবদ্ধভাবে দেখি না। তাকে আমি দেখতে পাই দেশাত্মবোধের মূর্ত প্রতীক হিসাবে। আমিও দেশকে ভালোবাসি, তাই ব্যক্তি হিসাবে নেতাজিকেও ভালোবাসি। নেতাজির ব্যাপারে সত্যগুপ্ত যখন আমার কাছে এলেন, তখন তার সাথে বিস্তারিত আলাপ হয়েছিল। বিভিন্ন স্থানে আমি তাকে খোঁজ খবর নিতে বললাম। খোঁজ খবর নিয়ে নিঃসন্দিগ্ধ হয়ে তিনি এলেন। তারপর আমি তাকে বললাম, জায়গায় জায়গায় নেতাজির কথা পৌঁছে দেওয়া দরকার। আমি নিজেও নানাভাবে খোঁজ খবর নেবার চেষ্টা করেছি এবং পরিশেষে এইটুকুনো বুঝেছি যে নেতাজি মারা যাননি এবং আমাদের নিকট থেকে অতি দূরেও নেই। নিজে নিঃসন্দিগ্ধ হওয়ার পরই জনগণের কাছে আমার ধারণার কথা পৌঁছে দিতে চেষ্টা করেছি। জনগণ এতে বিশ্বাস করুক বা না করুক, তার উপর আমি নির্ভর করিনি। আমার ব্যক্তিগত কথাটা আমি জানিয়েছি। ব্যক্তিগত কথা বলবার অধিকার সকলেরই আছে। একদল বলছে নেই, আর একদল বলছে আছে। প্রত্যেকেই যার যার ধারণার কথাই বলে যাচ্ছে। আছে কি নেই, এই যে রহস্য, এই রহস্য উদ্ঘাটনের জন্য জনগণের পক্ষ থেকে সরকারের কাছে বহুবার জানানো হয়েছে। কোনোটাতেই কোনো ফল হয়নি। পরপর তিনি রাষ্ট্রপতি চলে গেলেন, পরপর 3 রাষ্ট্রপতি চলে গেলেন। তাদের কাছে তো এ নিয়ে অনেক দরবার হয়েছে, কোনো ফলই হয়নি। ভিতরে ভীষণ দুঃখ চেপে রেখেছি। ব্রিটিশ আমলে বন্দে মাতরম বলা যেমন ভীতিকর অপরাধ ছিল, কংগ্রেস আমলে নেতাজির নাম বলা যে সেই রকম অপরাধ, ব্যক্তিগত অভিজ্ঞতায় তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি নেতাজিকে দেশে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছি। এর জন্য কি লাঞ্ছনা অপবাদ ভোগ করতে হয়েছে ও হচ্ছে, এ প্রসঙ্গে সে কথা আর বলতে চাই না। তবুও এখনো চেষ্টা ছাড়িনি। শুনেছি এখনকার রাষ্ট্রপতি নাকি সুভাষ অনুগত ও তার আদর্শে বিশ্বাসী। সেই ভরসা নিয়েই আজ তার দরবারে এই দাবি নিয়ে উপস্থিত হচ্ছি। আশা করি বিগত রাষ্ট্রপতিদের মতো ছেঁড়া কাগজের বাক্সে এটাকে ফেলে দেবেন না। এই ব্যাপারে জনগণের যে জিজ্ঞাসা, তার মীমাংসাটুকু যেন তিনি করে দেন। জনগণের আকুল তার দরবারে আঘাত খেয়ে যেন ফিরে না আসে। এই বীর সন্তানকে দেশে ফিরিয়ে আনতেই হবে। সরকারের পূর্ণ সাহায্য পেলে
জনগণ এগিয়ে আসবেই। আমরা যদি দলমত নিরপেক্ষ সবাইকে নিয়ে এক সংগঠন করি, তার সাহায্য ও সহযোগিতায় সরকার এগিয়ে আসবেন কিনা রাষ্ট্রপতির নিকট এটা আমার জিজ্ঞাসা। এখনো যদি নেতাজি না আসেন, তবে আর কবে আসবেন? বয়স তো হয়ে গেল। রাষ্ট্রপতির কাছে আমাদের দাবি, 1 নম্বরে নেতাজির অনুসন্ধানের জন্য একটি নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হোক। 2 নম্বরে নেতাজি জীবিত প্রমাণিত হলে জাতীয় ও আন্তর্জাতিক সমস্ত আইনের জাল থেকে মুক্ত করে নেতাজিকে ফিরিয়ে আনা হোক। 3 নম্বরে ভারতের মিলিটারি ও বিভিন্ন সরকারি অফিসে যদি একজন নেতারও ছবি থাকে, তবে দেশ সেবক হিসাবে নেতাজির ছবিও সেখানে রাখা হোক। প্রশ্নকারী বলছেন, নেতাজিকে ফিরিয়ে আনার জন্য আপনি এক সময় বহু চেষ্টা করেছিলেন, তার ফলস্বরূপ আপনাকে বহু নির্যাতন সহ্য করতে হয়েছে। সে যে তো এখনো মেটেনি। আবার ও নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? উত্তরে ঠাকুর বলছেন, দেশবাসীকে ভালোবাসি, তাই নিজে অপমান নির্যাতন সহ্য করেও দেশের যাতে উন্নতি হয় তার চেষ্টাই করছি। আমার মনে হয় নেতাজি এখন একমাত্র যিনি দেশের এই সংকট মুহূর্তে শক্ত হাতে হাল ধরতে পারেন। তাই তাকে ফিরিয়ে আনার জন্য আমার এত আকুলতা। নেতাজিকে আমি কোনো রাজনীতির গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে রাখি না। তাকে আমি দেখতে পাই দেশাত্মবোধের মূর্ত প্রতীক হিসাবে। দেশের আজ যা পরিস্থিতি, তাতে আজকের দিনে তার মতো ব্যক্তির উপস্থিতি একান্ত প্রয়োজন। তিনি আছেন, এই আমার ধারণা। এ ধারণা যে ভ্রান্ত নয়, সে বিশ্বাসও আমার আছে। কারণ কোনো কিছু না দেখে না বুঝে আমি কখনো কোনো ধারণাকে বদ্ধমূল হতে দিই না। আমার ধারণা ও বিশ্বাস আজ পর্যন্ত ভুল হয়েছে বলে মনে হয় না। নেতাজি জীবিত, এ আমি বিশ্বাস করি। তিনি ফিরে এসে দেশের হাল ধরুন, এটা আমি মনে প্রাণে চাই। আমার এই আকাঙ্ক্ষার কথা আমি পূর্বেই প্রকাশ করেছি। তাকে কার্যে পরিণত করার চেষ্টাও করেছি। তার ফলে বহু অপমান অত্যাচারও আমাকে সহ্য করতে হয়েছে। অবস্থা বুঝে কিছুদিন চুপ করেছিলাম। অবস্থা বুঝে আবার সেই সুপ্ত আকাঙ্ক্ষাকে প্রকাশ করছি। মনে হয় যেন এবার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার একটা সুযোগ আসছে। অবশ্য সেটা নির্ভর করছে রাষ্ট্রপতির সুনজরের উপর। দেশের হয়ে, দেশবাসীর হয়ে রাষ্ট্রপতির কাছে দাবি জানাচ্ছি, নেতাজিকে ফিরিয়ে আনা হোক। দেশের এই উত্তপ্ত দুর্দিনে নেতাজিকে পেলে একদিনে দেশ শীতল হয়ে যাবে। হিন্দু মুসলমানের বিভেদ আর থাকবে না। ভারত পাকিস্তান এক হয়ে যাবে। রাজনীতির ডামাডোল বন্ধ হয়ে যাবে। অনেক সমস্যার সমাধান হবে। যার ভেতর থেকে সূর্যের মতো তেজ ফুটে বার হচ্ছে, তার ব্যক্তিত্বের কাছে সকলে মাথা নত করতে বাধ্য হবে। তিনি রাজনীতির সাম্যবাদে বিশ্বাসী, ভারতীয় শাস্ত্রে বিশ্বাসী। আজ তিনি আসলে ভারতকে অন্য সমস্ত বাদাবাদী থেকে মুক্ত করে এক বেদভিত্তিক সাম্যবাদে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। আমি মনে করি, যিনি দেশকে শৃঙ্খলমুক্ত করতে পেরেছেন, তিনিই দেশকে সুশৃঙ্খলায় আনতে পারবেন। তাই বহু নির্যাতন সহ্য করেও আমি বারবার তাকে ফিরিয়ে আনার কথা বলছি। নিজেকে অপমানের চরম সীমায় নামিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছি। এ কাজে সফলতা না আসা পর্যন্ত এ প্রচেষ্টা আমার চলবে। মাথা আমাকে ঘামাতেই হবে। সমাপ্ত এখানে। রামনারায়ণ রাম।